আহ, দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে বিসেফ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনলাইন নাগরিক সংলাপে থাকার জন্য। প্রতি শনিবারই আমরা আহ, একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমাদের এই টক শোতে, এবং সেটি হচ্ছে যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ এবং এইটার যে সামষ্টিক উদ্যোগগুলো আছে বাংলাদেশে সেটার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি প্রতি শনিবারে। এর আগের যে আলোচনাগুলো আমরা করেছি, আমাদের সাথে বিভিন্ন সময় আমাদের যারা গুণীজন আছেন তারা ছিলেন। আজকেও আমরা আমাদের সাথে তিনজন কে আমাদের অতিথি হিসাবে আমরা পেয়েছি, যাদের সাথে আমরা আলোচনা করব কমিউনিটি এন্টারপ্রাইজ নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের সবার কাছে পরিচিত বিসিএফ এর সভাপতি ডক্টর জয়নুল আবেদিন স্যার। একই সাথে আছেন আমাদের বিসিএফ এর আরেকজন অন্যতম সদস্য ডক্টর সৈয়দ আরিফ আজাদ স্যার, যিনি আমাদের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, রিসেন্টলি আমাদের মহাপরিচালক ছিলেন। এবং আমি যতটুকু জানি যে অনেক দীর্ঘ সময় আর কি, আমাদের দীর্ঘতম সময় সব মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন উনি। এবং একই সাথে আমাদের সাথে আছেন রেজাউল করিম সিদ্দিকী, যিনি খুবই পরিচিত মুখ আমাদের এবং মিডিয়ার একজন মিডিয়া ব্যক্তিত্ব। আমাদের জনপ্রিয় যে অনুষ্ঠানটি আছে উন্নয়ন বিষয়ক মাটি ও মানুষের উপস্থাপক হিসাবে আমরা সবাই তাকে চিনি। আজকে যারা আছেন তারা সবাই আমরা যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচটি নিয়ে কথা বলছি তার সাথে কেউ কেউ একেবারে শুরু থেকে সম্পৃক্ত, অলমোস্ট সবাই আমরা খুব ভালোভাবে এই বিষয়টি নিয়ে অজ্ঞাবহাল। আমাদের আজকের যেই আলোচনার টাইটেলটি আমরা দিয়েছি সেটি হচ্ছে কমিউনিটি এন্টারপ্রাইজের সম্ভাবনা এবং সঠিক প্রসার। এই লাস্টের যে কথাটি আছে সঠিক প্রসার, এটি আসলে আজকের আমাদের আলোচনার মূল অংশ। যে আমাদের এই এন্টারপ্রাইজ অ্যাপ্রোচের সম্ভাবনার বিভিন্ন আলোচনা আমরা এর আগে করেছি, কিন্তু এটাকে যদি সম্প্রসারণ করতে হয়, ছড়িয়ে দিতে হয়, তাহলে আসলে আমাদেরকে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার এবং সঠিকভাবে এটার সম্প্রসারণের আমাদের চ্যালেঞ্জ গুলো কি, এগুলোই আসলে আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে। এবং যারা আছেন তারা আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিবেন আশা করি। দর্শক মন্ডলী, এর আগে আমরা এই প্রতি শনিবারের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টি এস্টাবলিশ করার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই কমিউনিটি এন্টারপ্রাইজ যে মডেলটি আছে এটির সম্ভাবনা কেমন। সারা বাংলাদেশে আমরা বলেছি যে প্রায় 28 লক্ষ হেক্টর প্লাবন ভূমি আছে। সেটিকে ভিত্তি করে যেমন প্লাবন ভূমিতে মৎস্য চাষের একটি মডেলটিকে, দাউদকান্দি মডেল যেটিকে আমরা বলি, সেটিকে যেমন ছড়িয়ে দেওয়া সম্ভব, একই সাথে আমাদের আরো যেসব প্রাকৃতিক রিসোর্স গুলো আছে, আমাদের জমি জলের যে সম্ভাব্য রিসোর্স গুলো আছে যেগুলো এখনো তেমন ভাবে ব্যবহৃত হয়নি, সেটিকে বেস করেও কিন্তু কমিউনিটি এন্টারপ্রাইজকে আমাদের আরো ব্যাপকভাবে সম্প্রসারণের সুযোগ রয়েছে। আমরা আলোচনা করেছি যে সনাতনী সমবায় যে পদ্ধতি আমরা এতদিন ফলো করেছি সেটি এখন আর তেমন কার্যকর নয়। আমাদেরকে সমষ্টিক উদ্যোগের ক্ষেত্রে সনাতনী সমবায় উদ্যোগের বাহিরে নতুন করে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলটি একটি ক্যান্ডিডেট বা একটি ধারণা হতে পারে, যাকে আমরা কাজে লাগাতে পারি ভবিষ্যতে এই সমষ্টিক উদ্যোগ তৈরি করার ক্ষেত্রে। কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচকে আমরা কেন একটি মডেল বা সফল মডেল হিসাবে আমরা কেন চিহ্নিত করি, এটির মূল কারণ হচ্ছে এই উদ্যোগগুলো বা এই উদ্যোগটি শুরু হয়েছিল 1997 সাল থেকে। 1997 সালে এই উদ্যোগটি শুরু হওয়ার পর থেকে এই তেমন কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়াই গত 22-23 বছর কিন্তু এই মডেলটি সাস্টেইন করছে এবং এটি কমিউনিটির নিজস্ব উদ্যোগে কিন্তু সম্প্রসারিত হয়েছে অনেক জায়গায়। সুতরাং এই মডেলটি যদি সেই পজিটিভ বিষয়গুলো না থাকতো বা এটা যদি আমাদের কমিউনিটির জন্য উপকারী না হতো, নিশ্চয়ই এটি
এতদিন টিকে থাকারও কথা না, এবং এটি এতটা সম্ভব সম্প্রসারণের কথা নয়। সুতরাং এই এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে কমিউনিটি এন্টারপ্রাইজ একটি সফল মডেল, যেটিকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং যেটি নিয়ে আমরা কাজ করতে পারি। আজকে আলোচনার শুরুতেই আমি আসলে কথা বলবো জনাব রেজাউল করিম ভাইয়ের সাথে, সিদ্দিকীর সাথে, যিনি মাটি ও মানুষের উপস্থাপক, এবং এই কমিউনিটি এন্টারপ্রাইজের যে মডেলটি দাউদকান্দিতে শুরু হয়েছিল 1997 সালে, তার প্রথম যে টেলিভিশন প্রোগ্রাম সেই মডেলের উপরে 1999 সালে উনি বিটিভিতে প্রথম প্রচার করেছিলেন। এবং গত 22 বছর ধরে এই মডেলটির বিভিন্ন অগ্রযাত্রার যে বিভিন্ন ধাপ, সেটিকে উনি অনুসরণ করে যাচ্ছেন এবং অনেকবার এর উপরে আরো অনেক প্রোগ্রাম করেছেন। এই মডেলের যে 8টি জেলাতে বর্তমানে এটি কার্যকরী হচ্ছে বা এটা সম্প্রসারিত হয়েছে, প্রত্যেকটি জেলাতেই উনি ঘুরে দেখেছেন। সেই সাথে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি যে বাংলাদেশে উন্নয়নের যে মডেলগুলো আছে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যে মডেলগুলো আছে, সেগুলো সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা রাখেন আমাদের রেজাউল করিম সিদ্দিকী, যিনি এই আমাদের দেশে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উন্নয়ন মডেলগুলো সম্পর্কে আমাদেরকে পরিচিত করে দিয়েছেন। সুতরাং অন্যান্য মডেলের সাথে এই মডেলের যে শক্তি এবং দুর্বলতা গুলোকেও ওনার চোখে নিশ্চয়ই আমাদের চাইতে অনেক বেশি পরিষ্কার ভাবে ধরা পড়েছে। আমরা একটু রেজাউল করিম সিদ্দিকীর কাছ থেকে এই মডেলের যে অগ্রযাত্রা, সেই 99-97 থেকে 2020 সালের, সেইটার একটা সংক্ষিপ্ত গল্প ওনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো, যে ওনার চোখে কি কি বিষয় ধরা পড়েছে এই অগ্রযাত্রার প্রক্রিয়ায়। আমরা রেজাউল করিম সিদ্দিকীর কাছ থেকে জানতে চাইবো। রেজাউল করিম সিদ্দিক ভাই। ধন্যবাদ শাকিউল মিল্লাত মোর্শেদ তার এই সূচনা বক্তব্যের জন্য। আবার এই একটি বড় দায়িত্ব তিনি আমার উপর মানে দিয়েছেন যে আমাকে নাকি বলতে হবে ঘটনাটা কিভাবে ছিল। আসলে ঘটনা তো শুরুই করেছেন শাকিউল মিল্লাত মোর্শেদ তার যে পানকৌড়ি ফিশারিজ এর মাধ্যমে, যেটি 1999 আগে থেকেই উনি এটি পরিচালনা করছেন, এবং সেই পানকৌড়ি ফিশারিজ এর উপর আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম, যেটি মোর্শেদ সাহেব বললেন যে 1999 সালে। এবং এটার একটা বিউটি ছিল এরকম যে আসলে জলাভূমি, যেহেতু জলাভূমি, এবং সেই জলাভূমি বছরের একটা নির্দিষ্ট সময় পানির নিচে থাকে, এবং সেইটাকে আবার মাছ চাষের আওতায় নিয়ে আসা, তার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার করা, গ্রামের মানুষকে সংগঠিত করা, সেইগুলোকে আবার বিক্রি করা, সেরকম যে প্রাথমিক যে গল্পটা ছিল সেরকম। এবং আমাদের কাছে তখন এই গল্পটি এরকমই মনে হয়েছে যে একটি মানে যে সময়টিতে কোনো ফসল উৎপাদন করা যায় না, আবার পরিকল্পিতভাবে মাছের চাষও মানুষ করে না, সেই সময়টিতে একটা মানে বহুজনের মালিকানার একটা জমিকে একত্রিত করে তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে একটি কোম্পানি তৈরি করে তাদেরকে দিয়ে মাছ চাষ করা, এটা তো আসলে ওই সময়ের একটা বড় বিউটি। বিউটিটা এই জন্যই যে আমরা দুজন মানুষ একসাথে থাকলেই একমত হতে পারি না, 5 জন থাকলে তো আরো পারি না, এবং আমরা 10-15 জনের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করাটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু সেই জায়গাটাতে 1000 মানুষের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, এবং তাদের মধ্যে থেকে আবার মানে তাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে একটি অভিন্ন কাজ পরিচালনা করা, এবং সেটি আবার বছরের পর বছর টিকিয়ে রাখা, এটা তো একটা বিউটি। এই দৃষ্টিভঙ্গি থেকে তো আমরা বলতেই পারি এটি একটি অভূতপূর্ব মডেল এবং অভূতপূর্ব জায়গা। তবে এটাও ঠিক যে বছর পরিক্রমার সাথে সাথে যখন নাকি এখানে মুনাফা শুরু হয়েছে, তখন কেউ কেউ বা এখানে হয়তো নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছে, কখনো সামাজিক গ্রুপ বলেন, রাজনৈতিক গ্রুপ বলেন, বা বিভিন্ন রকমের পাওয়ার স্ট্রাকচারে যারা অবস্থান করেন, তারা প্রত্যেকে হয়তো মনে করেছেন যে এই জায়গাটিতে আমাদের একটা অবস্থান থাকা দরকার। এবং সেগুলো করতে গিয়ে কিন্তু যখন নাকি এই ধরনের কমিউনিটি এন্টারপ্রাইজ এবং প্লাবন মাছের চাষটা সম্প্রসারিত হয়ে যায়, তখন কিন্তু অনেক রকমের প্রতিবন্ধকতা এসেছে। তবে এটাও সত্যি কথা, এই প্রতিবন্ধকতা গুলো কিন্তু আবার সৃজনশীলতার সাথে দূরও করা হয়েছে, এবং দূর করার ফলে যেটা হয়েছে যে প্রতিদিনই এটি কিন্তু নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে, এবং নতুন নতুন করেই এটা সামনের দিকে এগিয়েছে। এবং আমি মনে করি যে আসলে আমাদের এই কমিউনিটি এন্টারপ্রাইজের কনসেপ্টে মোর্শেদ সাহেবের যেটা
সবচেয়ে বড় কাজ। তিনি সবসময়ই প্রতিদিনের পরিবর্তনটাকে মাথায় নিয়ে, প্রতিদিনকার যে ইকোসিস্টেম সেটাকে মাথায় নিয়ে সেই অনুযায়ী মানে সংগঠনটাকে পরিচালনা করার চেষ্টা করেছে। এবং দাউদকান্দিতে একাধিক কোম্পানি তৈরি হয়েছে এবং সেখানে অনেকে মাছের চাষ করছে, সেখানে ম্যানেজিং এজেন্ট সিস্টেম চালু করা হয়েছে, ম্যানেজমেন্টের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। আবার এখানে মার্কেটিং এর জন্য সেপারেট সিস্টেম চালু করা হয়েছে, যাতে মানে কথা হয় যে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে যেন সম্পৃক্ত করা যায় এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারদের মধ্যে যেন সমঝোতার জায়গাটা তৈরি করা যায়। আবার এটাও ঠিক যে সবাই তো একরকম ভাবে ভাববেও না, সবাই একরকম ভাবে দেখবেও না, সেই জায়গায় তো প্রতিবন্ধকতা, দ্বন্দ্ব সেটা তো থাকবে এবং সেগুলো আছে এবং সেগুলোর মধ্য দিয়েই কিন্তু আসলে সংগঠন টিকে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু এটা টিকে আছে, দাউদকান্দিতে টিকে আছে। আমি আবার অন্যান্য জায়গাতে গিয়েছি, যখন আমি চলন বিলে যখন গিয়েছি বা লাকসামে যখন গিয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি কোথাও কোথাও হয়তো আগের মডেলটাই কাজ করছে, আবার কোথাও কোথাও হয়তো বা নতুন আদলে এটি কাজ করছে। যেমন লাকসামে আমরা দেখতে পেয়েছি যে বার্ড যুক্ত হয়েছে এবং বার্ড যুক্ত হওয়ার ফলে ওই জায়গায় মানুষের অংশগ্রহণটা আরো অনেক বেশি বেড়েছে এবং ওখানে জনপ্রতিনিধিদেরও অংশগ্রহণটা খুব দায়িত্বশীল হয়েছে। এমনকি সিভিল প্রশাসন তারাও কিন্তু খুব দায়িত্বশীল ভাবে সম্পৃক্ত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও মানে পাওয়ার মানে মানে ওই সংগঠনের, বিশেষ করে বার্ডের অংশগ্রহণের কারণে এক রকমের রূপ পেয়েছে। আবার আমরা যদি বহিঃশ্রুতির কথা বলি বা চলন বিলের কথা বলি, সেখানে আবার কেউ কেউ সম্পৃক্ত হন নাই বলে মানে মাছ মেরে নিজেরা নিয়ে চলে গেছে। তার মানে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই ক্রাইসিস গুলো বা এই ঘটনাগুলো আছে। তবে আমি প্লাবন ভূমিতে মাছ চাষটাকে নিজের পক্ষে একটা মাছ চাষ হিসেবে দেখি, আমি পিপলস এর আন্ডারস্ট্যান্ডিং হিসেবে দেখি, জনগণের একটি একত্রিত হওয়ার যে শক্তি সেটাকে দেখি এবং সেই শক্তিটাকে আমরা অনেক জায়গাতে কাজে লাগাতে পারি। যেমন মাছ চাষের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমরা ফসল উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমরা বিপণনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আমরা দেখেছি যে বাংলাদেশে কোঅপারেটিভের ক্ষেত্রে বিলফিটার যে সাফল্যটাকে দেখা যায় যতটুকু সমালোচনা সহ, এছাড়া কিন্তু আর কোনো দৃশ্যমান সফলতা কারোর কাছ থেকে আমরা দেখি না। তাহলে কিন্তু এত বড় এতদিনের পুরনো একটি সংগঠন, সেই রচডেলের তাঁতিদের কাছ থেকে যে সমবায় আন্দোলনের সূত্রপাত, সেটি কেন মানে বাংলাদেশে একটি মাত্র জায়গাতেই সফল হলো, অন্য কোনো জায়গায় সফল হলো না কেন? কিন্তু এই কমিউনিটি এন্টারপ্রাইজ যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ করছে, এটিকে কিন্তু বিভিন্ন ফর্মে সফল করা সম্ভব। এবং আমি মনেই করি যে আজকের যুগে, আজকের এই সময়ে যদি আমরা এই মানে প্লাবন ভূমিতে মাছ চাষের মডেল বলি বা কমিউনিটি এন্টারপ্রাইজের মডেল বলি, এই মডেলের যে বিভিন্ন উপাদান, জনগণের একত্রিত হওয়ার উপাদান, একসাথে উৎপাদন করার উপাদান, উৎপাদিত পণ্য বিপণন করার উপাদান এবং সব মিলিয়ে মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করা। যে লোকটা ধান চাষ করতে চায় তাকেও আমি আহত করছি না, যে লোককে মাছ চাষ করতে চায় তাকেও আমি আহত করছি না, এবং ধান চাষ এবং মাছ চাষের ভিতরে সমন্বয় করে কিন্তু এই প্লাবন ভূমিতে মাছের চাষটা কিন্তু সাকসেসফুলি এগিয়ে যাচ্ছে। এই জায়গাটিতে মানে আমার কাছে মনে হয় যে যে নানা রকমের লার্নিং গুলো আছে, সেই লার্নিংটা আপনি যেটা বলছিলেন যে ভালোটার প্রসার কোনটার প্রসার চাই, এই গুড প্র্যাকটিস গুলোর প্রসার চাই। যেখানে যে গুড প্র্যাকটিস গুলো আছে সেই গুড প্র্যাকটিস গুলোকে যদি প্রসারিত করা যায়, তাহলে কিন্তু আমরা মাছ চাষও করতে পারবো এবং আমরা মানুষের ভেতরকার এই অদম্য শক্তিটাকেও কিন্তু ধরতে পারবো এবং সেরকম ভাবে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আপাতত এইটুকু বলি, তারপরে যদি কোনো প্রসঙ্গ আসে সেটা নিয়ে হয়তো কথা বলা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকী ভাই। আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে পুরো মডেলটির যেসব গুণাবলী এবং বৈশিষ্ট্য, মানে আমরা যেটা বৈশিষ্ট্যের কথা বলি, গুণাবলী না বলে, যে বৈশিষ্ট্যগুলোকে এত সহজভাবে আমাদের কাছে তুলে ধরেছেন, এটাই আসলে আমরা যে প্রজ্ঞা বলি, অভিজ্ঞতা বলি, সেটার রিফ্লেকশন হচ্ছে এটা। এবং সেই জন্যই আপনার কাছ থেকে এই গল্পটি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আমরা একটু ডক্টর আরিফ আজাদ স্যারের কাছে যাব। ডক্টর আরিফ আজাদ স্যার মূলত যে সময়টা ডিজি ছিলেন তার অনেক আগে থেকে এই কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। আমার যতটুকু মনে পড়ে 2003-4 সালের দিকে মন্ত্রণালয়ের জন্য যে মডিউলটি তৈরি করা হচ্ছে, একটা ম্যানুয়াল তৈরি করা হয়েছিল যে কমিউনিটি এন্টারপ্রাইজ দাউদকান্দি মডেলের উপরে, সেটির মানে আমি সময়ের বিষয়টিতে আমার
পরিষ্কার মনে না এটা ৩ আনা ৪, যে সেজন্য আমি ইয়ে করলাম, কিন্তু এটি হয়েছিল আরিফ আজাদ স্যারের নেতৃত্বে, এবং উনি এটি করেছিলেন তখন, ওনার সাথে আমিও ছিলাম, কিন্তু ওনার নেতৃত্বেই, ওনার গাইডেন্সেই টোটাল জিনিসটি হয়েছিল। সো সেই ২০০৩-৪ সাল থেকেই স্যার এই মডেলটি সম্পর্কে পরিচিত, এবং এটিকে এটি এটি এবং যখন উনি ডিজি ছিলেন, আমরা যখন যেখানে যে সুযোগটি দরকার ছিল, যতটুকু সহযোগিতা দরকার ছিল, ওনার কাছ থেকে আমরা পেয়েছি। স্যার, আপনার কাছ থেকে আমরা একটা জায়গা একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে প্রায়ই একটা বিষয় একটু গুলিয়ে ফেলা হয়, যে কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট, যেটি আপনার ডিপার্টমেন্টের একটা বড় প্রোগ্রাম ছিল, সিবিএফএম প্রজেক্ট, এটিকেও অনেক সময় মানে আমাদের কমিউনিটি এন্টারপ্রাইজের সাথে গুলিয়ে ফেলে মানুষ। আপনি যদি এই বিষয়টিকে যদি একটু পরিষ্কার করেন আমাদের দর্শকদের জন্য, যে কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট এবং কমিউনিটি এন্টারপ্রাইজ বেসড ফিশারিজ ম্যানেজমেন্টের মধ্যে আসলে পার্থক্যর জায়গাটাকে যদি একটু খুব পরিষ্কার করে দেন স্যার আপনি। স্যার, আপনি মাইক অফ। আপনার এই আয়োজনের জন্য প্রথমে আমি বিসিএফ ফাউন্ডেশন, আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর মোহাম্মদ নজরুল জয়নুল আবেদিন, জনাব রেজাউল করিম সিদ্দিক, আমাদের সম্মানীয় সহকর্মী, সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের অনেকেরই হয়তো স্মরণ আছে যে 1984-85 সালের দিকে বাংলাদেশে প্রথম এই বিল ব্যবস্থাপনার সূত্রপাত হয়, এবং রাজদলা বিল বলে একটা বিল আছে পূর্বদলাতে, ওখানে কারিতাসের সহযোগিতায় এই কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্টের পথিকৃৎ বলা যায় কার্যক্রম সেখানে গ্রহণ করা। আপনি যে প্রসঙ্গটা এনেছেন জনাব শাকিউল মিল্লাত মুর্শেদ, সেটা হচ্ছে যে এই কমিউনিটি বেসড ফিশারিজ এবং আজকের যে কমিউনিটি এন্টারপ্রাইজ, এইটার কি সাযুজ্য এবং এটার মধ্যে কি পার্থক্য। আমি এই পার্থক্য এবং সাযুজ্যর মধ্যে খুব বেশি না যে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, যে আমাদের যে কোনো ভেঞ্চার হচ্ছে আসলে মানুষের উন্নয়নের জন্য। যখন যে মডেল, যখন যে কার্যক্রম জনগণ গ্রহণ করে, জনসম্পৃক্ততা পাওয়া যায় এবং মানুষের কল্যাণে নিয়োজিত হয়, আমাদের সেই কাজটি করা উচিত। এবং আমি মনে করি যে কমিউনিটি এন্টারপ্রাইজ নামে আপনি যে অভিযাত্রাটি শুরু করেছেন, এখানে কয়েকটা এলিমেন্ট আমি দেখি। বেসিক এলিমেন্টটা হচ্ছে পিপলস পার্টিসিপেশন, এবং জনগণের অংশগ্রহণ ছাড়া যে কোনো উন্নয়ন প্রকল্প, আপনার উন্নয়ন প্রকল্পের ইতিহাস যদি আপনি দেখেন, যে প্রকল্পে জনগণের অংশগ্রহণ কম, কন্ট্রিবিউশন কম, মনিটরিং কম, সেটা না এটার সাকসেস রেটও সেরকম কম। কমিউনিটি এন্টারপ্রাইজের সবচেয়ে বড় দিক হচ্ছে যে এখানে পিপলস পার্টিসিপেশন স্বতঃস্ফূর্তভাবে হয়, এবং কমিউনিটি ফিশারিজ ম্যানেজমেন্ট ছিল এটা জেলেদের জন্য, শুধুমাত্র জেলে সম্প্রদায়কে নিয়ে এবং তাদের একটা সোসাইটিকে ভিত্তি করে এই ডেভেলপমেন্টটা ফোকাস ছিল। কিন্তু কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলটা আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন, জনাব নাসির উদ্দিন সাহেব যখন আমাদের মহাপরিচালক ছিলেন, তখন উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন আপনার সাথে বসে এটা টেকনিক্যাল ম্যানিপুলেশন এবং একটা পার্সপেক্টিভ প্ল্যানের সমন্বয়ে একটা পাবলিকেশন প্রকাশ করা। সেটা আমরা করেছিলাম 2004 সালের গোড়ার দিকে। পরে এটা নানান ভাবে আপনার মডিফাইড হয়েছে, এবং এইটার উপর ভিত্তি করে কিন্তু এই 2007-08 সালের দিকে আমাদের এই যে প্লাবনভূমিতে মাছ চাষ প্রকল্প গ্রহণ করা হয়, যেটার সর্বশেষ পিডি ছিলেন জনাব ফরিদা বেগম, এবং ওনার এই প্রজেক্টে আমরা 4.5 টন পর্যন্ত প্রোডাকশন আমরা দেখেছি। এটা কিন্তু 2010 সালের ঘটনা। দ্বিতীয় যে অর্জনটা আপনার এই মডেলের, সেটা হচ্ছে যে একটা কমিটেড প্রোডাকশন, নর্মাল প্রোডাকশনকে এনহ্যান্স করে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যায় যেটা আমরা বলতে পারি সাস্টেনেবল হারভেস্ট। আমরা যেটা বিজ্ঞানীরা বলে থাকেন সাস্টেনেবল লেভেলে হারভেস্ট করা। এইটারও কিন্তু লিমিটেশন আছে, এটাও ভেরিয়েবল। আপনার ইফোর্ট বাড়লে, ম্যানেজমেন্ট বাড়লে, প্র্যাকটিস বাড়লে
ইনপুট বাড়লে এটাও কিন্তু চেঞ্জেবল, এটাও চেঞ্জ করা যায়। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমাইজিং প্রোডাকশন, এটা হচ্ছে একটা বড় দিক। সবচেয়ে বড় যে দিকটা সেটা হচ্ছে যে সামাজিক এবং অর্থনৈতিক বিকাশের যে সমস্ত ইন্ডিকেটর একটা সমাজে বিরাজমান, যেটা মানুষকে সহায়তা, ফিশারিজ, আসলে ফিশারিজটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। এইটা এটা কিন্তু এখানেই শেষ না, মাছের উৎপাদনটাই শেষ কথা না। শেষ কথা হচ্ছে অন্য বড় একটা বিশাল ক্ষেত্র, যেখানে থাকে একটা মানুষের সামাজিক উন্নয়ন, তার স্কুলিং, তার হাট বাজারের ব্যবস্থা, তার বাজারজাত করার ফেসিলিটি, তার মার্কেটিং ব্যবস্থার উন্নয়ন, তার সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক বিকাশ, ট্রান্সপোর্টেশনের বিকাশ, অনেক কতগুলো ক্ষেত্র আমি বলবো। এই ভেঞ্চারের মাধ্যমে একটা সমাজের এই সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের সূচকগুলা ইমপ্রুভ হয়। সেই জন্য এইটাকে শুধু মাছ চাষের ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না, এটাকে দেখতে হবে এ মিনস অফ টোটালিটি অফ প্রোডাকশন ইন এ গিভেন সোসাইটি। আপনার একটা সমাজকে কেন্দ্র করে যদি আমরা এই কার্যক্রমটা গ্রহণকারী, মাছের উৎপাদন বাড়বে, সেখানে শাকসবজির উৎপাদন বাড়বে, মানুষের ইনভেস্টমেন্ট বাড়বে, ইনকাম বাড়বে, ফার্দার ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি হবে, সেখানের হাট বাজারের উন্নয়ন হবে, সেখানের আইন শৃঙ্খলার উন্নয়ন হবে, সেখানের স্কুলিং ব্যবস্থার উন্নয়ন হবে, ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করবে, স্টোরেজ সিস্টেম ডেভেলপ করবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করবেন। এগুলা কিতাবের কথা না, এগুলা আমি হাতে কলমে দেখেছি, আপনিও দেখেছেন। এবং আমি প্রত্যক্ষভাবে একটা উদাহরণ দেই অন দ্য রেকর্ড, যারা শুনছেন। আমি যখন ময়মনসিংহে কাজ করি, আপনার এই মডেলটা তখন সেইভাবে জন্ম লাভ করেনি, কিন্তু আসলে বেসিক কাজটা সেরকমই হয়েছে। কালমিনা বিল নামে একটা বিল ছিল। এই কালমিনা বিলে এখানে আপনার সংক্ষেপে বলি আমি, এখানে মাননীয় একজন সংসদ সদস্য ছিলেন, তার প্রভাবের কারণে এখানে লোকজনেরা আমরা মোটিভেট করে এঙ্গেজ করতে পারছিলাম। কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম এই উদ্দেশ্য নিয়ে যে এই বিলে যারা মাছ ধরেন এবং পানি সেচ করেন, ধানের জন্য আপনার সেচ কাজ সম্পাদন করেন, সমস্ত লোকগুলারে মিলিয়ে আমরা একটা কমিউনিটি ম্যানেজমেন্ট কার্যক্রম শুরু করব, যেখানে সবাই উপকৃত হবে, সবাই বেনিফিটেড হবে। কেউ আপনার বলবে না, বলতে পারবে না যে আমার কোনো উপকার হয়। এবং সেটাই আমরা শুরু করেছিলাম। যাই হোক, সেটা একটা দীর্ঘ যাত্রা, একসময় আমরা করতে পেরেছি এবং মাননীয় সংসদ সদস্যের ইচ্ছা অনুযায়ী তার লোকজনকেও আমরা ইনভলভ করেছি। এবং সবচেয়ে দরিদ্রতম যে লোকটি একটা ছোট কুষা নৌকা দিয়ে মাছ ধরতো এবং সারা বছরে সে হয়তো 12,000 টাকা বিক্রি করতে পারে নাই, তাকেও আমরা ইনভলভ করেছি। সর্বোচ্চ ইনভেস্ট করার ক্যাপাবিলিটি যার আছে তাকেও যেমন ইনভলভ করেছি এবং ইনভলভ করেছি। আমার মনে হয় আপনার অ্যাপ্রোচটা, আপনি এই ধরনেরই একটা এলিমেন্ট বোঝাতে চাচ্ছেন যে এখানে কমিউনিটি সকল পর্যায়ের মানুষকে ইনভলভ করা। তারপরে দেখেন, এইটার রাস্তাটা ছিল ফুলবাড়িয়া উপজেলা থেকে সদর পর্যন্ত আসার একটা রাস্তা ছিল। এই রাস্তায় বর্ষাকালে চলা তো যেতই না, ইভেন ভ্যান গাড়ি যে ঠেলে নিয়ে যাবে এই অবস্থাও ছিল না, কাদায় হাঁটু পর্যন্ত গেড়ে যেত। আমাদের এই কাজক্রম যখন বাম্পার প্রোডাকশন হয়ে গেল, আপনার ন্যাচারাল ফিশ প্রোডাকশন প্রায় 13 টাইমস বেড়ে গেল, ছোট মাছের উৎপাদন। তখন আমাদের ইউনো সাহেব ওই উপজেলার আপনার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা সবাইকে আমরা যুক্ত করলাম এবং তারা বলেন যে যেভাবেই হোক আপনার এই ফসলকে বাজারজাত করার জন্য হইলো এলজিইডি কে ধরে আমাদের রাস্তা করতে হবে। এবং সবাই মিলে চেষ্টা করে 1 বছরের মাথায় এলজিইডি পাকা রাস্তা করে দিয়েছে ওই এলাকা, টু ফ্যাসিলিটেট দ্য মার্কেটিং এন্ড ট্রান্সপোর্টেশন। আমি বললাম এই কারণে এই কথাটা যে সেখানে উৎপাদন শুধু মাছের বাড়ে নাই, আপনার ধানের উৎপাদন প্রায় 14% বেড়েছিল। সেচ কার্য এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে মাছের পাশাপাশি ধানের উৎপাদন প্রায় 15% বেড়েছিল। এবং ধানের এখানে ম্যানেজমেন্টটাও যেটা ছিল সেটাও আইপিএম সিস্টেম, এখানে কোনো কীটনাশকের ব্যবহার হয় নাই, এমন কোনো ওষুধ কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, যেটা হার্বিসাইড ব্যবহার করা হয় নাই,
যেটা দিয়ে পানি সিওরেজ করে আবার বিলে আসে এবং ক্ষতিগ্রস্ত হয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খালের মুখে একটা বাঁধ দেওয়ার দরকার ছিল, এলজিইডি সেই বাঁধটা দিতে পারে না। মানুষ কি করলো, নিজেরা কাঠ নিয়ে এসে আর্টিফিশিয়ালি একটা স্ট্রাকচার করে দিল, যেটার মধ্যে একটা গেটও ছিল, স্লুইস গেটের মতো, এবং এটা সম্পূর্ণ ইনভেস্টমেন্ট ছিল লোকাল জনগণের। তারা এটা এই জন্য করেছিল যে মাছটা চাষ হওয়ার পরে যখন মাছ হারভেস্ট হবে তখন একদিকে যেমন সেচ কাজ করতে পারে ধানের জমিতে, আবার প্রয়োজনে পানিটা আমি কন্ট্রোল করতে পারি, এটাও করা হয়েছিল। আমি এক্সাম্পলটা এই কারণে দিলাম যে একটা বিল যখন আপনি ম্যানেজমেন্ট করবেন, এটার ইনলেট আউটলেট, এটার ওয়াটার ম্যানেজমেন্ট, এটার ভেজিটেবল ম্যানেজমেন্ট, ক্রপ ম্যানেজমেন্ট, ফিশারিজ ম্যানেজমেন্ট, সবগুলাকে একসাথে মিলেই আসলে এই অ্যাপ্রোচে অ্যাড্রেস করা সম্ভব। এবং যে জন্য আমি শুরুতে বলেছি এটা হচ্ছে টোটালিটি অফ প্রোডাকশন ইন এ গিভেন কমিউনিটি। আমি অনুরোধ করব, যেটা আমি খুব বেশি সময় নেব না, সেটা হচ্ছে যে আমরা যে প্রজেক্টটা করেছিলাম এটা একটু রিসাফল করে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং আপনার যে অর্গানাইজেশন আছে শিশু, ইচ্ছে করলে এটা কিন্তু রিমডেলিং করা যেতে পারে। এবং রিমডেলিং এইভাবে করা যেতে পারে যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের কিন্তু কমিউনিটি মোবিলাইজ করার ক্যাপাসিটি নাই। কমিউনিটি মোবিলাইজেশনের কতগুলা প্রসেস আছে, এগুলো আমরা খাতায় ভর্তি করেছি। আপনার ফর্মিং, নর্মিং, স্টর্মিং, পারফর্মিং, মর্নিং, অনেকগুলা স্টেজ আছে। এই স্টেজ পার হয়ে একটা গিভেন সোসাইটিতে একটা কমিউনিটি কাজ করে। এইটার হয়তো নলেজটা আমাদের আছে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজের আছে, কিন্তু কমিউনিটি ম্যানেজমেন্ট করার প্র্যাকটিক্যাল লোকের অভাব আছে। এই কাজটা কাউকে না কাউকে প্যাট্রোনাইজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে মার্কেটিং এ ডফের এক্সপার্টিস নাই, এবং এটা তার ম্যান্ডেটও না। এইখানেও কাউকে না কাউকে ট্রিগার করতে হবে। তারপরে আপনার বিলের যে ফিজিক্যাল পেরিফেরি ফেসিলিটি ডেভেলপমেন্ট, এখানে স্টোরেজ ডেভেলপ করা, এখানে ছোটখাটো বাঁধ দেওয়া, ছোটখাটো রাস্তাঘাট করা, কমিউনিটি ইনভেস্টমেন্ট করা, এই কাজগুলোর জন্য আপনার ফেসিলিটেটর প্রয়োজন। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ যদি শিশু এবং কমিউনিটিকে একসাথে নিয়ে একটু রিসাফল করে এই বিভিন্ন ইন্ডিকেটর গুলা অ্যাড্রেস করে একটা সামাজিক উন্নয়নের কার্যক্রম গ্রহণ করে, এটা বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যে মাছের প্রোডাকশন শুধু বাড়ানো না, মাছের প্রোডাকশন বাড়ানোর মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়নের যে সূত্র, এটা কিন্তু এখন প্রমাণিত, এবং আপনারা এটা প্রমাণ করেছেন। দাউদকান্দিতে না, অনেক জেলাতেই কিন্তু এটা আপনার ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। কাজে আমি অনুরোধ করব, ইন কনসালটেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আপনি একটা ভেঞ্চার গ্রহণ করতে পারেন। এবং আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখানেও কিন্তু আমরা আমাদের যে মাননীয় সদস্য রয়েছেন ডক্টর শামসুল আলম, তার কাছ থেকে বিসেট থেকে সুপারিশ করা হয়েছিল। আমরাও বিভিন্ন আলোচনায় তাকে সুপারিশ করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, এবং তিনিও কিন্তু এই এলিমেন্টটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছেন। যার ফলে পলিসি লেভেলে অ্যাডভোকেসির একটা বড় শক্তি কিন্তু ইতিমধ্যে সঞ্চিত হয়েছে। উই হ্যাভ টু ট্রান্সলেট দিস স্ট্রেংথ ইনটু অ্যাকশন। এখন পলিসির জায়গায় পলিসি বসে থাকলে কিন্তু আসলে কোনো কাজ হবে না, এটাকে ট্রান্সলেট করতে হবে অ্যাকশনে। এবং অ্যাকশনে যেতে হলে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রজেক্ট অর এ প্রোগ্রাম। আই শুড এমফাসিস রাদার অন প্রোগ্রাম, নট এ প্রজেক্ট। আমি যদি 15 বছর বা 20 বছর ফোকাস করে একটা প্রোগ্রাম নেই, সেই প্রোগ্রামটা ফার্স্ট পেজে আমাদের সাফল্য ব্যর্থতা রিভিউ করে সেকেন্ড পেজে আবার রিডিজাইন করে রিডেভেলপ করা যাবে, রিঅ্যাড্রেস করা যাবে। এই ধরনের একটা কার্যক্রম কিন্তু গ্রহণ করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, বিসিএফ ফাউন্ডেশনের কিন্তু ক্রপ সহ আপনার পোল্ট্রি ফিশারিজে মোটামুটি একটা ভালো এক্সপার্ট টিম, থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু এখানে কাজ করে। চাইলে আপনি এদের সহযোগিতাও কিন্তু গ্রহণ করতে পারেন, এবং বিভিন্ন স্টেক হোল্ডার কনসালটেশনে, এক্সপার্ট কনসালটেশনে, বা আপনার বিভিন্ন প্ল্যানিং প্রসেসে ইচ্ছে করলে আমার মনে হয় যে আমাদের মাননীয় সভাপতিও এগ্রি করবেন, আমরা এটার সাথে যুক্ত হতে পারি। এবং এই প্রসেসে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে পরে যে জিনিসটা হবে, শুধু আপনার আউটপুটটা একটা প্রোডাক্ট হবে না, আউটপুটটা হবে একটা সেফ প্রোডাকশন, সেফ এগ্রো প্রোডাকশন। সেখানে এগ্রো বলতে আমি বোঝাচ্ছি অল এলিমেন্টস অফ এগ্রিকালচার। এখন কিন্তু এগ্রি বললে
সাধারণত বোঝায় হচ্ছে ক্রপ সায়েন্স, কিন্তু এগ্রো বললে একটা ব্রডার পার্সপেক্টিভ মিন করে এগ্রো প্রোডাকশনকে আমরা এনশিওর করতে পারি, এবং এটা মানুষের কল্যাণে নিয়োজিত করার জন্য আপনার এই সামাজিক দিক, অর্থনৈতিক দিক, বাজারজাত করার দিক সবগুলো মিলিয়ে একটা আমি বলবো যে একটা ফুল প্রুফ প্যাকেজ নিয়ে যদি আপনি আগান, তাহলে মানুষের কল্যাণে এটা দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে। এবং আপনি এসডিজির যে অর্জন বলেন, আজকে হাঙ্গার রিডিউস করাই বলেন, দারিদ্র্য বিমোচন করাই বলেন, এগুলা কিন্তু এই ছোট ছোট ভেঞ্চারের বড় সমষ্টির মাধ্যমেই অর্জন করা সম্ভব। এবং প্রাইভেট সেক্টরকে বাদ দিয়া আপনি কখনো শুধুমাত্র পাবলিক সেক্টর এন্টারপ্রেনারশিপের মাধ্যমে এই সমস্ত অর্জন সাফল্য লাভ করা সম্ভব হবে। সেই জন্যই এঙ্গেজমেন্ট অফ দ্য পাবলিক সেক্টর ইন কোলাবোরেশন উইথ প্রাইভেট সেক্টর লাইক আপনার শিশু এন্ড আদার রিলিভেন্ট অর্গানাইজেশন একটা কমপ্লেক্স প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় যে আপনি সামনের দিকে আগাইতে পারেন। এই ধরনের ফেসিলিটেশন প্রক্রিয়ায় বিসেফ ফাউন্ডেশন আপনাকে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি বলেছেন যে আপনার ওই জায়গায় ওয়াজ হচ্ছে, সুতরাং আপনাকে একটু আগে থেকে রিলিভ করতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে। সেই জন্য জাস্ট একটা ফলো আপ প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি বলেছেন যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এর যেমন কিছু কিছু ম্যান্ডেট আছে, আবার কোনো কোনো জায়গায় তাদের ম্যান্ডেট নাই, আবার কোনো কোনো জায়গাতে তাদের আসলে সেই জায়গাটা, যেমন আপনি মোবিলাইজেশনের কথা বলেছেন, সেই জায়গাগুলোতে আসলে তাদের কে কারো না কাউকে সাথে নিয়েই কাজ করার উদ্যোগ নিতে হবে। আপনি বলেছেন যে বিসেফ ক্যান অলসো প্লে এ রোল টু মেক দিস প্রোডাকশন সেফ। আমি একটু আপনি যদি আরেকটু ইলাবোরেট করেন যে এই যে যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করি বা প্রজেক্টের কথা চিন্তা করি, সেখানে আর&ডির সুযোগটা কতটুকু, এবং সেখানে বিসেফ আসলে আমার মনে হয় যে আমরা আরো ভালো রোল প্লে করতে পারি একটা জায়গা। 2 নম্বর হচ্ছে যে বিসেফ এর মধ্যে একটা আলোচনা আমরা বেশ কিছুদিন করেছি যে অ্যাগ্রো ইকোনমিক জোন একটা বিষয়কে, মানে আমরা স্ক্যাটার্ড ডেভেলপমেন্টের দিকে না গিয়ে যেখানে এই সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কনসেন্ট্রেটেড এরিয়াগুলোতে যদি আমরা অ্যাগ্রো ইকোনমিক জোন তৈরি করি, সেটা আমাদের অর্থনৈতিক রিজেনারেশনের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে। এটাতে যদি আপনার একটু 2-1টা কথা আপনি বলেন যে আসলে এই যেমন দাউদকান্দি একটি জোন বা এরকম যারা ময়মনসিংহ আছে বা অন্যান্য যেখানেই আছে, অ্যাগ্রো ইকোনমিক জোনের পার্সপেক্টিভটা আমাদের যে বর্তমান সরকারের যে ম্যান্ডেট আছে তার ক্ষেত্রে কতটুকু রোল প্লে করতে পারে। এবং ফাইনালি আমি যেটা মনে করি যে এখনকার যে যদি কোনো প্রোগ্রাম বা প্রজেক্ট নেওয়া হয়, সেক্ষেত্রে প্রোডাক্টিভিটির চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন এবছর আমাদের মৎস্য চাষীরা তারা বিক্রি করতে পারেনি তাদের ন্যায্য দামে মাছের বাজার মূল্য অনেক কম থাকার কারণে, যেটি কয়েকদিন আগেই আপনার একটা প্রোগ্রামে আপনি অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। সুতরাং আমাদের যেটি দেখা দরকার সেটি হচ্ছে যে প্রোডাকশন যেগুলো হচ্ছে সেটাকে আরো বেশি ভ্যালু অ্যাডিশনের মধ্যে দিয়ে আমরা কিভাবে কৃষকদের উন্নয়নের রোল প্লে করতে পারি, সেটাও আমাদের লক্ষ্য হওয়া উচিত। ফিশারিজ ডিপার্টমেন্টও যদি কোনো প্রজেক্ট হাতে নেয় বা প্রোগ্রাম চিন্তা করে, শুধুমাত্র এরিয়া কাভারেজ বা প্রোডাকশন বাড়ানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রোডাকশন এক্সিস্টিং প্রোগ্রাম বা প্রোডাকশনকেও আমরা কিভাবে ভ্যালু এডিশন করতে পারি। এই বিষয়গুলো নিয়ে যদি স্যার আপনার কিছু মন্তব্য করেন, তাহলে আমরা মানে আমি আপনাকে একটু আগেই সব কিছু প্রশ্নগুলো করে ফেললাম, যেহেতু আপনি মনে করতেছেন যে আপনার ওখানে সাউন্ড ডিস্টারবেন্স থাকতে পারে। জি ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি এখনো সাইন নাই, নিশ্চিত ওনাকে আরো আধা ঘন্টা আমি একটু চেষ্টা করি। আমি এই বিষয়ে সব বিষয়ে আমি এক্সপার্ট না, কিন্তু আমার অভিমত কিছু হয়তো আমি প্রকাশ করতে পারবো। যেমন আর&ডির যে প্রসঙ্গটা নিয়ে, এটা তো আসলে একটা নিরন্তর প্রয়াস। আপনার যে কোনো প্রজেক্ট যখন আপনি শুরু করবেন, বিশেষ করে আপনার এই ধরনের প্রজেক্টের এখানে অনেকগুলা এলিমেন্ট থাকে। একটা হচ্ছে আপনার যেমন ফিশারিজ থাকে, এর সাথে ক্রপ থাকে, এখানে আপনার ম্যানিপুলেশনের সুযোগ থাকে, স্টকিং ডেন্সিটি, সেখানে সুযোগ থাকে আপনার ক্রপিং প্যাটার্ন, সেখানে সুযোগ থাকে আপনার সোশিও ইকোনমিক কন্ডিশনস এর কোন কোন ইন্ডিকেটর গুলা আপনি যুক্ত করবেন, কোনটার কি ভায়াবিলিটি। কাজে এটা টোটাল প্রসেসটাই কিন্তু আর&ডির অন্তর্ভুক্ত, এবং এখানে নিরন্তর এখানে গবেষণার সুযোগ আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন কিন্তু অলরেডি আমাদের করাই আছে, এবং আমরা কিন্তু নতুন করে এটা গবেষণার দরকার নেই। আমরা জানি যে বাংলাদেশের অ্যাগ্রো ইকোনমিক কন্ডিশনটা কিভাবে সাজানো। আপনার ইস্টার্ন সাইডে হচ্ছে আমার কি বলে আমাদের হাওর এরিয়া, এটা আমরা জানি। আমাদের আছে যশোর এলাকায় বাওর এরিয়া, এটা আমরা জানি। এটা সিচুয়েশন ইজ গিভেন। আমাদের নর্থ বেঙ্গলের ড্রট এরিয়া, এটা আমরা জানি। কাজে কোন ভেঞ্চার কোন এলাকায় যাবে এটার একটা ইন্ডিকেশন কিন্তু জিওগ্রাফিক্যালি বাংলাদেশের ল্যান্ডস্কেপটাই এরকম যে এই এগ্রো ইকোলজি ক্যাটাগরি ডিফাইন অলরেডি করাই আছে। কাজে সেটাকে বিবেচনায় রেখে আমাদের আগাতে হবে। এবং আপনি মনে হয় কোন একটা আলোচনায় উল্লেখ করেছিলেন যে সরকার যে 100টা ইকোনমিক জোন করার চিন্তা করছে। আজকে ধরেন আমরা 100টা ইকোনমিক জোন করি, তো হোয়াই নট সাউথ বেঙ্গলে একটা মহিষের ইকোনমিক জোন, হোয়াই নট চকরিয়াতে একটা চিংড়ির ইকোনমিক জোন, হোয়াই নট ফ্লাড প্লেন কেন্দ্রিক একটা ফ্লাড প্লেন কমিউনিটি বেসড ইকোনমিক জোন। এটা হতেই পারে। আপনার 100 ইকোনমিক জোনের মধ্যে আমি এগ্রিকালচারের জন্য 3টা ফিশারি লাইফ স্টকের জন্য রাখতে পারবো না, এটা কোনো বিষয় না। এটা প্ল্যানিং প্রসেসে গেলেই কিন্তু করা সম্ভব। আমার মনে হয় যে জোন স্পেসিফিক কাজটাই করা উচিত। বিশেষ করে এই যে ডেভেলপমেন্ট যেটা আপনি ফোকাস করছেন কমিউনিটি এন্টারপ্রাইজ, এটা জোন স্পেসিফিক হওয়া উচিত। এবং এখানে কমিউনিটির আগ্রহ এবং তাদের পটেনশিয়াল ইনভলভমেন্টের সুযোগটা কি এটাও দেখতে হবে। সব জায়গায় তো সমানভাবে এই সুযোগ বিদ্যমান নাই। কাজেই সেই বিদ্যমান সুযোগ এবং সুবিধাকে অ্যাড্রেস করে অ্যাকোমোডেট করে আমাদের সামনের দিকে আসলে যেতে হবে। শেষ কথা হচ্ছে যে আপনার এই মডেলের বিস্তার এবং ব্যাপকতার জন্য আমি মনে করি যে মিনিস্ট্রির সাথে একটা ডায়লগ হওয়া প্রয়োজন, ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রির সাথে। সেখানে শুধু মিনিস্ট্রি থাকবে না, সেখানে আপনার বিএফডিসিও থাকবে। বিএফডিসি কে রেখে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ কে রেখে এবং মিনিস্ট্রিকে রেখে ইন প্রেজেন্স অফ প্ল্যানিং কমিশন একটা ডায়লগ হতেই পারে। এবং এই ডায়লগটাও কিন্তু বিসেফ ফাউন্ডেশন ইচ্ছা করলে কিন্তু ফেসিলিটেট করতে পারে। আমরা দেখেন কৃষি মন্ত্রী মহোদয় তার এক বক্তৃতায় বলেছেন যে আমাদের এখন ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে, উনি একটা ধাক্কা খেয়েছেন, এর সময় ধাক্কা আমরা সবাই খেয়েছি, উনিও সচেতন হয়েছেন যে ছোট ছোট, উনি কিন্তু বলেছেন যে ছোট ছোট স্টোর হাউস গড়ে তুলবেন উনি। কারণ ছোট ছোট স্টোর হাউস যদি গড়ে তোলা হয় তাহলে সাময়িক মজুদ যে ধাক্কাটা আমরা করোনার পিক পিরিয়ডে আমরা খেয়েছি নিষিদ্ধকালীন সময়ে, লকডাউনের সময়ে, সেইটার থেকে কিন্তু উত্তরণের একটা সুযোগ থাকে। তাছাড়া মানুষের এই সেফ প্রোডাক্টটার প্রসেসিং এর জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য কিছু কিছু সহায়তা কিন্তু ডফ করতেছে। যেমন এনএটিপি প্রজেক্টে এটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম ইনসুলেটেড ভ্যান, যেটা আপনার খুব হাই ফাই না, ছোট ছোট ইনসুলেটেড ভ্যান, এগুলা নিয়ে যদি চিংড়ি ট্রান্সপোর্ট করা হয়, মাছ ট্রান্সপোর্ট করা হয়, কস্ট তেমন লাগে না। মানুষ পেডেল মেরে আপনার লোকাল বাজারে এগুলা নিয়ে যেতে পারে। এইটাকে আরো লার্জ স্কেলে ইন্ট্রোডিউস করে কমিউনিটির হাতে দিয়ে দেওয়া। এই যে ছোট ছোট ট্রাক এখন দিচ্ছে এনএটিপি প্রজেক্ট, কমিউনিটিকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রোডাকশন একটা সোসাইটি করতেছে, এই প্রোডাকশন সোসাইটির মাধ্যমে এই ট্রাক গুলার ফুয়েল এবং ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা হচ্ছে। আপনি সরকারের হাতে রাখবেন তো ওইগুলা শেষ। তো সেই জন্য এখানে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট থাকতে হবে, একটা ব্রিজ ইন বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর। এই জন্যই আমি বলেছি যে একা ডিপার্টমেন্ট অফ ফিশারিজের পক্ষে এটা সম্ভাবনা করা উচিত হবে না। এখানে কমিউনিটি এবং প্রাইভেট সেক্টরের ইনভলভের মাধ্যমে একটা টোটালিটি অফ একটা এফোর্ট দিয়ে সামনের দিকে যদি আমরাই টেকিং ফিশারিজ এজ এন এন্ট্রি পয়েন্ট, নট লিমিটেড অনলি টু দিস ভেরি পয়েন্ট, তাহলে আমাদের একটা সামষ্টিক উন্নয়নের একটা চমৎকার সুযোগ সৃষ্টি করা সম্ভব। ধন্যবাদ স্যার। একেবারে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে জানা যে আমরা দাউদকান্দিতে প্লাবনভূমি বেস যে ফিশার অ্যাকোয়াকালচার সেটার উদাহরণ আমরা জানি। আমরা ডক্টর জয়নুল আবেদিনের নেতৃত্বে এগ্রিকালচার ফার্মারদেরকে নিয়েও কিছু কাজ আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মনে করি যে যেমন ড্রাই ফিশের একটা বড় চাহিদা আছে, যারা যেসব জায়গাগুলোতে ফিশ ড্রাইং হচ্ছে সেখানেও কমিউনিটি বেসড একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আপনার মতামত কি স্যার এই ব্যাপারটাতে?
আপনি কি হ্যাঁ, মনে করেন? এটার দুইটা দিক, আপনার প্রশ্নের দুইটা আনসার। একটা হচ্ছে যে শুটকি শুধু উৎপাদন করলেই হবে না। আমরা তো খালি ইউরোপের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করি, দেশের মানুষের স্বাস্থ্যের চিন্তা কিন্তু করি না। আমাদের এই শুটকি গুলা যে মার্কেটিং হয়, আপনি গিয়া দেখেন, এটার আমার মনে হয় যে কত পার্সেন্ট সেফ আমার মুখে এই মুহূর্তে বলা ঠিক হবে না, কারণ আমি নিজে কোনো জরিপ করি নাই, আমার কাছে নিজের কাছে কোনো রেডি রেফারেন্স নাই। কিন্তু আমি মনে করি যে এর অধিকাংশই কীটনাশক যুক্ত এবং সেভাবে মার্কেটিং হচ্ছে। যে আপনার প্রয়োজন হচ্ছে সেফ শুটকি প্রোডাকশন, নট অনলি শুটকি প্রোডাকশন, সেফ প্রোডাকশন। তো সেফ প্রোডাকশন করতে গেলে আপনাকে অবশ্যই এখানে গভর্নমেন্টের পারসুয়েশন এবং পার্টিসিপেশন প্রয়োজন। শুটকি আপনি মাটিতে বিছাইও করতে পারেন, আপনি একটা কি বলে ছাদ নির্মাণ করে ঝুপের মধ্যে পলিথিন দিয়া ঢেকে সেখানেও করতে পারেন। এখন আপনি কিভাবে করবেন সেটা ইট ডিপেন্ডস অন দা আপনার টেকনিক্যাল নো হাউ, ক্যাপাসিটি এন্ড ফেসিলিটেশন গিভেন বাই দা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এই তিনটার যখন সংমিশ্রণ হবে তখন কিন্তু একটা সেফ ফুড প্রোডাকশন হবে। কমিউনিটিও কিন্তু চায় যে অর্গানিক প্রোডাকশন করি, কিন্তু তার ফেসিলিটেশন নাই, তার পুঁজি নাই, তার প্রযুক্তি নাই, এই সমস্ত কারণে সে করতে পারে না। আমি যদি পুঁজি দিতে পারি, আমি যদি প্রযুক্তি দিতে পারি, আমি যদি তাকে গাইড করতে পারি, তাহলে কিন্তু এই শুটকিগুলাই সেফ শুটকিতে পরিণত করা সম্ভব। এটা আমরা একবার উদ্যোগ নিয়েছিলাম হবিগঞ্জে আমার মনে আছে 2000 সম্ভবত 15-16 সালের দিকে আমাদের এক মহিলা এমপি মহোদয় এসেছিলেন এবং তাকে আমরা কিন্তু ক্যাপিটাল সহ আমরা সাপোর্ট করেছিলাম, তাকে ট্রেনিং দিয়েছিলাম, তাকে অ্যাডভাইস করা, গাইড করা আমরা করেছিলাম এবং ছোট ছোট কিছু পুঁজি দিয়েও আমার মহিলাদের সহায়তা করে আমরা কিন্তু শুটকি ডেভেলপমেন্ট করেছিলাম হবিগঞ্জে। কাজে এইটা কিন্তু বিভিন্ন পকেট বাংলাদেশে আছে। মোহনগঞ্জ একটা পকেট, আপনার কিশোরগঞ্জ একটা পকেট, সিলেট একটা, সুনামগঞ্জে একটা পকেট, আপনার কক্সবাজার একটা পকেট, এইদিকে আপনার পাবনার চলনবিল এলাকা জোন, এটা একটা পকেট। এখানে কিন্তু আপনার এই শুটকির প্রসেসিং সেফ শুটকি প্রোডাকশনের একটা কার্যকর উদ্যোগ কিন্তু এই কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে কিন্তু নেওয়া সম্ভব। এবং এখানে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং বিসিএ ফাউন্ডেশন জয়েন্টলি কিন্তু সাকসেসফুলি এখানে ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ স্যার, আপনি থাকেন আমাদের সাথে। ধন্যবাদ। আমরা আবার যদি আপনার অ্যাভেলেবল সময় থাকে আমরা আপনার কাছে ফিরে আসবো। ডক্টর জয়নুল আবেদিন স্যার কি আছেন লাইনে, নাকি স্যার কোন একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন? আচ্ছা, স্যার ফিরে আসার মাঝখানে আমরা একটু রেজাউল করিম সিদ্দিকীর কাছে যাচ্ছি। এখানে দুটি প্রশ্ন আছে। ডক্টর এমডি সাইফুল আজম খান উনি বলেছেন সমষ্টিক উদ্যোগ নিঃসন্দেহে ভালো, কিন্তু কখনো কখনো এটা সিন্ডিকেটের রূপ নেয়, এটা থেকে উত্তরণের উপায় কি? আরেকটি কমেন্ট করেছেন জয়নুল হক বাবলু। উনি বলেছেন কৃষি যান্ত্রিকরণের মডেলে কৃষকের কাজে আসতে পারে, যেখানে কৃষক কুল অর্থনৈতিক প্রতিকূলতা কাটিয়ে যান্ত্রিকরণের সুবিধা ভোগ করতে পারে। আপনি রিসেন্টলি লাকসা মনোরগঞ্জে একটা প্রোগ্রাম কভারেজ করেছেন, সো সেখানে আপনার কিছু অভিজ্ঞতা আছে। এই আপনার অভিজ্ঞতার আলোকে যদি এই দুটি কমেন্টকে যদি একটু অ্যাড্রেস করেন। ধন্যবাদ। আসলে যে কথাটি সাইফুল আজম খান বলেছেন যে সিন্ডিকেশন, মানে এটা হতেই পারে, কারণ যখন নাকি সমাজে আমরা তো এই সমাজটাকেই তো দেখি একটা সিন্ডিকেটের মতো। আমরা যদি বলি আমার স্থানীয় সরকার, সেটা সিন্ডিকেটই বটে। আমরা যদি বলি আমাদের ব্যবসা বাণিজ্য রাজনীতি সবকিছুই কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে চলছে। তবে একটা জিনিস কি, যখন নাকি একটি প্রতিষ্ঠানের মালিকানা, ওনারশিপ সকল মানুষের কাছেই 1 বা 100 যেভাবেই হোক না কেন সেটা যখন চলে যায়, তখন ওইরকম সিন্ডিকেশনের সম্ভাবনাটা কিন্তু কম থাকে, নাম্বার 1। নাম্বার 2, অর্গানাইজেশনের মানে নিয়মই হচ্ছে, সংগঠনের নিয়মটাই হচ্ছে সংগঠনের সমস্ত পক্ষগুলোকে একত্রিত করে তাকে অভিন্ন লক্ষ্যে পরিচালিত করা। তাহলে সংগঠনের নেতৃত্বে যারা থাকবেন, এটা তাদের সৃজনশীলতা, তারা কিভাবে তৃণমূলের সমস্ত মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এবং বড়দের আকাঙ্ক্ষাকেও ধারণ করে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। এটা ছাড়া কিন্তু আপনি আসলে কোন সংগঠনকে টিকে রাখতে পারবেন। আমরা যদি বলি যে আমাদের দেশে সবচাইতে দরিদ্র মানুষটিও
কিন্তু আছেন, আমাদের দেশে কিন্তু সবথেকে বড় লোক মানুষটিও আছেন। দেশটা সার্বজনীন হয়ে উঠতে পারে তখনই যখন দেশের নেতৃত্বে যারা থাকেন তখন দেশের সমস্ত নীতিমালা সার্বজনীন হয়ে ওঠে। এরকম ভাবে যে কোনো সামাজিক সংগঠন বলুন না ব্যবসায়িক সংগঠন বলুন, যদি যারা নেতৃত্বে থাকবে তারা যদি সঠিকভাবে কাজ করেন এবং তাদের সৃজনশীলতা দিয়েই কিন্তু তারা ওই সিন্ডিকেশন বিরোধী কাজটা করতে পারে। অতএব এটা আমি মনে করি এটা একটা সমস্যা নয়, এটি একটি চ্যালেঞ্জ এবং এটাকে অ্যাড্রেস করার মতো সক্ষমতাটাও আমাদের অর্জন করতে হবে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর যান্ত্রিকীকরণ না শুধুমাত্র, আমি বলতে পারি যে সকল ক্ষেত্রে এখন হচ্ছে। এখন মনে করেন একটা কম্বাইন হারভেস্টার 20 লাখ টাকা 25 লাখ টাকা কে কিনবে? একজন কি কেনা সম্ভব? সেখানে কিন্তু কমিউনিটি মিলেই কিন্তু সেটা কিনছে, একটা সমিতি মিলে কিনছে, 5 জন ব্যবসায়ী মিলে করছে। কিন্তু একেবারে ঠিক কমিউনিটি ভিত্তিক হচ্ছে কিনা বা করা সম্ভব কিনা সেটা হয়তো 2-1টা জায়গায় মডেল ট্রাই করে আমরা দেখতে পারি। একটা কথা আমি এখানে আমি বলছি যে যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন তার বাইরে আমি একটা কথা বলতে চাই। দেখেন, এই কমিউনিটি এন্টারপ্রাইজ কিন্তু একটা ফিলোসফি, দর্শন। এটি কিন্তু একটি প্রজেক্ট করে বা একটা কর্মসূচি করে 15টা গাড়ি কিনে 14টা ইনফ্রাস্ট্রাকচার করে বা 17টা বিল্ডিং করে এটা কিন্তু কমিউনিটি এন্টারপ্রাইজ তৈরি হবে না, ওইটা প্রজেক্টের টাকা খরচ হবে। কিন্তু ফিলোসফিকে যদি আমি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মনোজগতের ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করা না যায়, মানুষের আদর্শের বা দর্শনের ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করা না যায়, মানুষের ভেতরে যদি ওই নিজেকে যে আমি একটু ত্যাগ করব কারণ আমার এই এক ত্যাগ হলে আমার 100 জন বন্ধু মুক্ত হবে, এই ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করা না যায় তাহলে কিন্তু হবে না। আমাদের কাছে মনে হয় যে আমাদের সরকারি ভাবে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয়, আমি বিনয়ের সাথেই বলছি, তারা যতটা বেশি ফিলোসফিক্যাল লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অগ্রসর হন তার চেয়ে বেশি হচ্ছে কত বেশি তারা ইনফ্রাস্ট্রাকচার করতে পারলেন, কত বেশি তারা উপকরণ ক্রয় করতে পারলেন, কত বেশি টাকা তারা খরচ করতে পারলেন। আমাদের একটা ভালো প্রজেক্ট আছে 500 কোটি টাকা, 500 কোটি টাকার প্রজেক্ট হওয়াটা তো বড় কথা না। ওই 500 কোটি টাকা ইনভেস্টমেন্টে আমি 5,000 কোটি টাকার আর্ন করতে পারলাম এটা দেখার বিষয় আছে। তো আমার কাছে মনে হয় যে এই ফিলোসফিক্যাল জায়গাটা নিয়ে কিন্তু আমাদের কাজ করা দরকার। এবং আমাদের আমি মনে করি যে এই যে কথাটি সৈয়দ আরিফ আজাদ সাহেব বলেছেন, বিসিএফ ফাউন্ডেশন কাজ করতে পারে, শিশু কাজ করতে পারে। যেমন ধরেন একটা সিম্পল ব্যাপার, সরকারের একটি নিয়ম হচ্ছে কমিউনিটিকে মোবিলাইজ করতে গেলে তারা স্থানীয় সংগঠনগুলোর আশ্রয় গ্রহণ করে। এটি কিভাবে তারা আশ্রয় গ্রহণ করে? তারা একটা টেন্ডার দিয়ে দেয়, তারা একটা ইন্টারেস্ট কল করে নিয়ে আসে। কিন্তু সমস্ত কমিউনিটি অর্গানাইজেশন কি একই ফিলোসফি ধারণ করে? কেউ কেউ ফিলোসফি ধারণ করে যে আমি কিছু ট্রেনিং করলাম, এটা করলাম, ওইটা করলাম, ডাল দিয়ে মাছ, মাছ দিয়ে ডাল, বুঝ দিয়ে আমি কিছু টাকা উপার্জন করলাম, দ্যাট ইজ দ্য থিং। আর কেউ কেউ আসলে একটা ফিলোসফিকে ধারণ করে। এই জায়গাগুলো কিন্তু সরকারকে চিন্তা করতে হবে যে আমি যে ফিলোসফিকে ইমপ্লিমেন্ট করতে চাই সেই ফিলোসফিকে তারা ট্রান্সলেট করতে পারে, সেই সম্পর্কে ধারণা তাদের আছে। তারা যদি সেইটা করতে না পারে তাহলে তাদের কিন্তু কাজ হবে না। কমিউনিটি মোবিলাইজ আপনি যদি বলেন আমিও করে ফেলতে পারি। আমি কোনো জায়গায় নাই, আমি যে জায়গায় বলবেন আমি সে জায়গায় যেয়ে 100 জন লোককে নিয়ে আসবো, বা সেই কমিউনিটিকে ধরে রাখা, বছরের বছর পর টিকিয়ে রাখা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। ওই ফিলোসফিক্যাল জায়গাটা কিন্তু আসলে আমাদের প্রজেক্টে ভাবতে হবে। এবং তারা যদি সরকার যদি সত্যিকার অর্থেই ছড়িয়ে দিতে চায় তাহলে প্রথমত ওই ফিলোসফিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হবে এবং পাশাপাশি সেরকম সংগঠনকেও নির্বাচন করতে হবে যাতে তারা ওই কাজগুলোকে সরকারের দর্শন, উন্নয়নের দর্শন এবং সামাজিক সংগঠন, আমরা যেটা বললাম যে এই যে কমিউনিটি এন্টারপ্রাইজের দর্শন সম্পর্কে ধারণ করতে পারে। আমি সৈয়দ আরিফ আজাদের কথা প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সমাজ ভিত্তিক মৎস্য চাষ সামাজিক সংগঠন। আমি নিজে সমাজ ভিত্তিক মৎস্য চাষের প্রচুর প্রোগ্রাম করেছি। উনি নিজে খুব ভালো করে বলে গেছেন যে এইটি হচ্ছে জেলে সম্প্রদায়দের জন্য, শুধুমাত্র জেলে সম্প্রদায় না, এটা বরং ওই খালের পাশে যারা দরিদ্র মানুষ তাদেরকে নিয়ে করা হয়েছে, কোনো কোনো জায়গাতে কমিউনিটি ভিত্তিক বলে মহিলাদেরকে নিয়ে করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ওই যে স্যাংচুয়ারি করা হয়েছে সেইগুলোকে ব্যবস্থাপনার জন্য করা হয়েছে। মানে এটা কিন্তু আসলে এ কাইন্ড অফ মানে কি বলা যায় যে এটা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয় না, এটা তাদের ভবিষ্যতের একটা সিকিউরিটি তৈরি করার প্রয়োজন দৃষ্টিভঙ্গি থেকে পরিচালিত হয়েছে। অর্থাৎ দুটোর ভিতরে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে এবং সেই বেসিক পার্থক্যটা কারণ সামাজিক এন্টারপ্রাইজ হচ্ছে একটা স্ট্রেট বিজনেস ইনিশিয়েটিভ, আর ওগুলো হচ্ছে সম্পদ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি থেকে একটা ইনিশিয়েটিভ। দুটোকে গুলিয়ে ফেলাটা একেবারেই ঠিক হবে না, এটুকু আমি বলতে চাই আপাতত।
ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকী। আমি আমাদের আহ, সম্মানিত সভাপতির কাছে যাব, ডক্টর জালাল আবদিন স্যারের কাছে যাব, তার আগে ছোট্ট ছোট দুই একটি কমেন্টের একটু উত্তর দেই। এমডি সাইফুল আজম খান উনি কমেন্ট করেছেন, মাছ চাষ অধিকাংশ ক্ষেত্রে এখন উচ্চবিত্ত বা প্রভাবশালীদের দখলে। এটা ওনার কমেন্ট। আমি আপনাকে আহ, আহ, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে কমিউনিটি এন্টারপ্রাইজ হচ্ছে আসলে এই যে এলিট ক্যাপচারটাকে ভেঙে সবার জন্য এই বেনিফিটটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে কমিউনিটি এন্টারপ্রাইজের ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে। আহ, এবং আরেকজন বলেছেন, ইকবাল আহমেদ বলেছেন যে মাছের বাজার এত কমতির দিকে যে কমিউনিটির উদ্যোগ রবে কেমন টিকে। উনার তো সবসময় কাব্যিক ভাবে উনি ওনার কমেন্ট গুলো করেন। আপনার আপনার এই মন্তব্যের এগেইনস্টে আমি যে কথাটি বলতে চাই, বর্তমানে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, ফিড বেজ বা আমরা যে স্পুন ফিডিং করে যে মাছের চাষ করছি পুকুরকে কেন্দ্র করে, সেই মাছ চাষ বোধহয় ভবিষ্যতে টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জের মুখে আছে। সেক্ষেত্রে এই যে কমিউনিটি বেস ফ্লাড প্লেন ফিশারিজ একটা বড় সম্ভাবনা তৈরি করবে, কারণ হচ্ছে এখানে আপনাকে ওরকম ইন্টেন্সিভ ফিডিং করতে হয় না, আপনাকে এখানে সেমি ইন্টেন্সিভ ফিডিং এর মধ্যে দিয়ে আপনি আসলে আপনার প্রোডাক্টিভিটিটাকে এনহান্স করতে পারেন। আরেকটি দিক হচ্ছে যে আমাদের এই ন্যাচারাল রিসোর্স গুলো অনেক অব্যবহৃত ন্যাচারাল রিসোর্স রয়ে গেছে, সেটাকে যদি আমরা কিছুটা অংশ কাভার করতে পারি, 2, 4, 5 শতক 5% প্লাবন ভূমিকেও যদি আমরা এই অ্যাপ্রোচের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদেরকে আর স্পুন ফিডিং করে বা ইন্টেন্সিভ কালচার করে আমাদেরকে মাছের যে স্বাদ নষ্ট করে আমাদেরকে মাছের উৎপাদন করার প্রয়োজন নাই। আমরা অনেক বেশি প্রাকৃতিক স্বাদ নিয়ে প্রাকৃতিক ভাবেই আমরা মাছকে উৎপাদন করতে পারবো। একই সাথে যে কমেন্টটি করা আছে যে আমরা আমাদের ন্যাচারাল মাছকে কিভাবে সংরক্ষণ করব, কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ সেটিকে যথাযথভাবে অ্যাড্রেস করছেন। আমি আমার সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আমি রেজাউল করিম সিদ্দিকীর যে শেষ যে বিষয়গুলো উনি অবতারণা করেছেন, আমি ওইটাকে নিয়ে ধরে নিয়ে সামনে এগোতে চাই। যে কোনো কার্যক্রমকে যখন আমরা সম্প্রসারণের কথা বলি, তখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র অবকাঠামোকে সম্প্রসারণকে মাথায় রাখলে আমাদের এটি উদ্দেশ্য সফল হবে না, যেটি দরকার দর্শনটিকে সামনে নিয়ে যাওয়া। এবং আমরা সবসময় যেটি দেখি যে সরকারি যে উদ্যোগগুলো নেওয়া হয় অনেক বেশি অবকাঠামোগত উন্নয়নের কথাই চিন্তা করে সামনে আগায়। দাউদকান্দি মডেল বা কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলের আজকের যে সম্ভাবনাটি তৈরি হয়েছে আপনার নেতৃত্বে এবং আপনার অ্যাডভোকেসির কারণেই আজকে এটি 5 ইয়ার্স প্ল্যানে এটা এটা অন্তর্ভুক্ত হয়েছে, অথবা একই সাথে বলা যেতে পারে যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় এটিকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চিন্তা করছেন। সুতরাং সেই ক্ষেত্রে এই যে কনভেনশনাল যে অ্যাপ্রোচ, যে আমরা শুধুমাত্র কনভেনশনাল কিছু ট্রেনিং অথবা কিছু অবকাঠামোগত উন্নয়ন করে আমরা এটিকে ছড়িয়ে দেওয়ার যে চিন্তাটা সবসময় করি, এটার বাইরে আমরা কিভাবে যাব এবং আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? অনেক ধন্যবাদ মোর্শেদ। আজকে যত মানে সুন্দর আলোচনা হয়েছে, রেজাউল করিম সিদ্দিকী এবং আমাদের আরিফ আজাদ সাহেব দুজনেই আসলে খুবই ভালো সুন্দর সুন্দর কথা বলেছেন। তো আমার আসলে আমি তো ওনাদের মতো আসলে এই ব্যাপারে এত জ্ঞানী ব্যক্তিও নেই। আমি শুধু এটুকু বুঝি, আমি কিন্তু বরাবরই বলেছি, আগেও 2-3 দিন কথা মুখ খুলেছিলাম, তখন আমি এই কথাটাই বলেছি যে আমরা যে এই যে অবকাঠামো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, একটা প্রজেক্ট ডেভেলপ হবে তারপরে সেটা ইমপ্লিমেন্ট করার যে ট্র্যাডিশনাল স্টাইল, সেটার থেকে গিয়ে আমাদের এই যে রেজাউল করিম সিদ্দিকী খুব সুন্দর করে বাংলা শব্দটা ব্যবহার করছে, যে এর দর্শনতাত্ত্বিক দিকটা, সাইকোলজিক্যাল সাইডটা, এর ভিতরের দিকটা আসলে মন্ত্রী থেকে আরম্ভ করে কৃষক যারা আছেন সবার মনের ভিতরে দিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই মাঝখানে, এই শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাঝখানে যারা আছেন তাদের যদি এই দর্শনতাত্ত্বিক দিকটা যদি পরিষ্কার না হয়, যে আসলে কমিউনিটি এন্টারপ্রাইজ দিয়ে আমরা কি করতে চাচ্ছি, সেইটা যদি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে এবং এর উদ্দেশ্যটা কি সেটা যদি পরিষ্কার না হয়, তাহলে পরে এটা আমি আবারও বলেছি আর এক বিআরডিবি তৈরি হবে, আখতার হামিদ খানের স্বপ্নটার মতো ফেলিওর হবে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি রেজাউল করিম সিদ্দিকীকে ধন্যবাদ দিই, খুব সুন্দর করে হয়তো আমার স্বপ্নের কথাটাও উনি তুলে ধরেছেন। কিন্তু দুটাই দরকার,
আমি বলছি না যে ভৌতিক অবকাঠামো বা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, সেটা নয়, সেটা তো করতেই হবে, কিন্তু তার আগে প্রত্যেককেই বোঝার দরকার আমরা কি করতে চাই, কি সব কোন জায়গাটায় আমরা কোথায় পৌঁছাতে চাই। এই জায়গাটা যদি আমাদের জানা থাকে তাহলে পরেই এইটা বিভিন্ন এলাকায় বিভিন্ন সোশ্যাল, ইকোনমিক, অ্যাগ্রোইকোলজিক্যাল যে ভৌত পরিবেশ আছে সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তখন তারাই সেটাকে বুঝতে পারবেন যে আমার তো উদ্দেশ্য এটা, আমার উদ্দেশ্যে পৌঁছাইতে হবে, তাহলে আমি কি এই পথে যাব না এই পথে যাব। আমার মনে আছে যে আমরা ঈদের সময় বাড়ি যাই, আমার যদি বাড়ি যাওয়া লাগে আমি টাঙ্গাইলের রাস্তাঘাট দেখে টাঙ্গাইলের পথে যাবো, যমুনা ব্রিজে যাব না আরিচা ঘাট পার হবো। এই যে মানে জায়গাটা, উদ্দেশ্যটা বাড়িতে পৌঁছানো, আমার সেইখানে আমাদের কমিউনিটি এন্টারপ্রাইজের উদ্দেশ্যটাকে পরিষ্কার করা দরকার প্রত্যেকের মনের ভিতরে, যে উদ্দেশ্যের ভিতরে একটা যে মানুষকে, এবং সেখানে মাছ উৎপাদন নয়, সেটা কিন্তু উদ্দেশ্য, মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো যে আমাকে মানুষকে এক করতে হবে যারা আসলে তাদের সম্পদ, তাদের ইচ্ছা, তাদের অনিচ্ছা, তার সামাজিক অর্থনৈতিক সবকিছুকে মিলিয়ে তারা যে উৎপাদনের, শুধু মাছ নয়, তার জীবনের জন্য যে এলাকায় যেটা হচ্ছে সেগুলাকে একত্রিত করে তার উৎপাদন করবেন। আমরা সেটাকে বলি, অ্যাগ্রোনমিস্টরা বলে থাকেন ফার্মিং সিস্টেম, এগ্রিকালচারের লোকেরা বা যারা এই সমস্ত জড়িত আছে। তো ওইটাই, ওই ভাষায় যদি বলি যে আমার প্রত্যেকটা এলাকার যেখানে আমি করতে চাই, আপনি যদি পটুয়াখালীতে করতে চান, আপনি যদি তারাশে করতে চান, আপনি যদি পঞ্চগড়ে করতে চান, প্রত্যেকটা এলাকার সিচুয়েশনটা আলাদা, ওর অ্যাগ্রিকালচারাল কন্ডিশন আলাদা, তার বৃষ্টিপাতের আলাদা আলাদা, মাটির প্রকৃতি আলাদা, বর্তমান ফসল চক্র বা উৎপাদন প্রক্রিয়া আলাদা, বাজারের অ্যাক্সেস টু মার্কেট যেটাকে বলি, বাজারজাত করতে পারার সক্ষমতা আলাদা, এবং মানুষের সক্ষমতা আলাদা, মানুষের চিন্তা ভাবনা সবকিছু আলাদা, এবং তারা কতখানি সরকারি সহায়তা পেতে পারে সেটারও অনেকে আলাদা থাকে। আমার সবকিছুকে আসলে দিয়ে যাতে একটা সুন্দর, সাস্টেইনেবল, স্থায়িত্বশীল, পরিবেশ বান্ধব এবং ভবিষ্যতের জনগণের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমার সম্পদটা সংরক্ষিত থাকে, এরকম একটা কৃষি ব্যবস্থা তৈরি করা, জীবন ব্যবস্থা তৈরি করা, যাতে জীবনের সাথে, মানুষের সাথে কৃষিটা জড়িত হয়ে পারে। এই জায়গাটা আমার একেবারে মন্ত্রীর থেকে আরম্ভ করে আমার যারা কৃষক আছেন, যারা এটাকে বাস্তবায়িত করবেন, প্রত্যেকের দিলের মধ্যে গেঁথে দেওয়া দরকার, যে আমরা যাতে করে এটা বুঝতে পারি, তাহলেই ইমপ্লিমেন্টেশন সঠিক হবে। ফলে সঠিক প্রসারের জন্য আমি বারবারই বলেছি, আমাদের, আপনাকেও বলেছি, এবং এই অনুষ্ঠানেও হয়তো বলেছি যে আমাদের দরকার ওই জায়গাগুলোকে লিপিবদ্ধ করা। যদি আমি সঠিক প্রসার চাই, আমি যতক্ষণ পর্যন্ত লিপিবদ্ধ না হচ্ছে এবং এই জায়গাগুলো যাতে পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটার সঠিক প্রসার করতে পারবো না। আপনার পরীক্ষা নিরীক্ষা এখন অনেক জায়গায় হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি না সেটাও পারফেক্ট, এটার ভিতরেও হয়তো আমাদের অভিজ্ঞতা চলতেই থাকবে। তো ফলে সেই জায়গাটায় কিন্তু যে অবস্থায় আছি আমরা, যেহেতু প্রসার চাচ্ছি, আমাদের ওই জায়গাগুলো খেয়াল করতে হবে। আর একটা জায়গাটা এখানে আসলো যে গবেষণা, R&D শব্দটা নয়, এটা তো যেটা করতে চাচ্ছি সেটাই ডেভেলপমেন্ট, সেটা ডিটা আছেই, কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে রিসার্চ, গবেষণাটা সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকে। আপনি যদি এখন, গবেষণার সংজ্ঞাটা কি? গবেষণার সংজ্ঞা মানে এই নয় যে আমি শুধু এটাই নয় যে স্টকিং ডেনসিটি কি হবে বা কি হবে, শুধু এটাই নয়। গবেষণাটা তো আমি যা করছি, আমি যা করছি তাতে আমি ঈপ্সিত ফল পাচ্ছি কিনা সেটাকে মনিটর করে, সেটাকে ঠিক মতো বিশ্লেষণ করাও তো একটা গবেষণা। শুধু মাছের উৎপাদন একটা ইন্ডিকেটর, কিন্তু আমার সার্বিকভাবে সবকিছুই, আমি মানুষকে এক করতে চাচ্ছি, সেটাই করতে পারতেছি কিনা, সেখানেই বাধাটা কোথায়? মানুষ তার যে সমাজকে একসঙ্গে করতে যাচ্ছে, তারা তাদের যে ব্যবস্থাপনাটার কথা আমি বলতেছি, সেইটা করতে গিয়েই তাদের কোনো বাধা হচ্ছে কিনা, সেখান থেকে কি করে উত্তরণ হতে পারে, সেটাও একটা গবেষণা। ফলে গবেষণাটা, আমি তো কৃষকের সাথে কাজ করেছি বহুকাল, আমি যে শব্দটা বলে থাকি যে গবেষণা কার্যক্রম, যে কোনো গবেষণা কার্যক্রমে একটা ডেভেলপমেন্টের ইঙ্গিত থাকে, অংশ থাকে।
আবার ডেভেলপমেন্টের কাজের মধ্যেও একটা গবেষণার অংশ থাকে। এই দুটাকে হয়তো একটা ডেভেলপমেন্টে উন্নয়ন কাজটা বেশি হবে, গবেষণা কম হবে। আবার উন্নয়ন কিন্তু গবেষণার কাজে গবেষণাটা বেশি হবে, কিন্তু উন্নয়নের দিক নির্দেশনা হয়তো কম থাকবে। কিন্তু একটার সাথে আরেকটা যতক্ষণ পর্যন্ত সংমিশ্রণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সামনে আগাতে পথ পাবো না। তখন শুধু হয়তো ওই উন্নয়নটুকুই হবে, কিন্তু তারপরে আর কিছু হবে না। ফলে এটা আমাদের সামনে চলতে গেলে সবসময় গবেষণাটাকে ওতপ্রোতভাবে জড়িত রাখতে হবে। এটা ফলে আমরা যখন এই প্রজেক্টটা প্রসারের জন্য করি, আমাদের এই কথাটা খেয়াল করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গাটা সবসময় আমাদের সেটাও বলা দরকার যে সরকার আমাদের সরকার এবং যে আমাদের যে নাগরিক যে অধিকার আছে সবকিছুর ভিতরেই নিরাপদ খাবারের কথা বলা হচ্ছে, পুষ্টিকর খাবারের কথা বলা হচ্ছে। আমাদের এই জায়গাটার যাতে সেইটা আসলে একটু হাইলাইটেড হওয়া দরকার, যে যাতে করে আমরা মানুষের উন্নয়ন চাই কিন্তু একটা নিরাপদ ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন এ সবকিছুর সাথে সম্পৃক্ত থাকতে হবে। ফলে ওইখানে কি করে পৌঁছাতে পারছে সেটাও থাকতে হবে। ফলে আমি আমি খুব উজ্জীবিত হচ্ছি আমাদের দুইজন এখানে বলতেছেন যে একজন কানাডা থেকে, উত্তর আমেরিকার থেকে একজন বলতেছেন, আরেকজন অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে বলতেছেন। খেয়াল করে দেখেন আপনার কথাগুলা শোনার বিস্তৃতি, এর ভিতরে আরো আছে লোক আছে আমি জানি, যারা হয়তো এখানে কমেন্ট করতেছে না, কিন্তু আপনি যদি পার্টিসিপেন্টের লিস্ট দেখেন আর পরবর্তী গেলে যারা শোনেন তাদের যদি লিস্ট দেখেন, তাহলে জানবেন আমাদের এই কথাগুলো আপনাদের এই কথাগুলো মানুষকে উজ্জীবিত করতেছে। ফলে এই যে মানে কুতুবুদ্দিন বলতেছে মানুষের নৈতিক স্খলনের উন্নয়নের উপর প্রকল্প নেওয়া উচিত, আমরা কিন্তু এই কথাগুলো বলেছি। আজকে যে কমিউনিটি এন্টারপ্রাইজ বলতেছি সেটাও কিন্তু একটা মানুষের নৈতিকতা বৃদ্ধির একটা উপায়। কারণ 10 জন যখন একখানা হয় তখন একজন আরেকজনকে টেনে ধরতে পারে, এই তোমার এটা করা ঠিক নয়। ফলে নৈতিকতা স্খলনের কথা যেটা উপদেষ্টা দিছে, আমি মনেই করি এটার মাধ্যমে আমরা সেটাও করতে পারি। এটি একমাত্র পথ না, কিন্তু এটাও একটা আমাদের জন্য মানে দিক নির্দেশনা হতে পারে। আর জিয়াউল হক বাবলু চিরদিনের মধ্যে কাকে বলতেছে দোস্ত জানি না, হয়তো কুতুবুদ্দিনকে বলে থাকতে পারে, চলো দোস্ত আমরা সেটা বিসেপের মাধ্যমেই শুরু করি, খাদ্যে ভেজাল থামালে অন্য ভেজাল যাবে। এটা মানে এটাও আসার কথা যে এরা আমাদের এই ধরনের আমাদের সঙ্গেই থাকার মানুষ আছে। কিন্তু একটা জায়গাতে যদি খাদ্য ভেজাল থামালে অন্য ভেজাল থামানো যাবে, কথাটা মনে হয় জিয়াউল হক বাবলু একটু সহজ করে ফেলছে। আমার মনে হয় উল্টা দিকটা দরকার, যে অন্য ভেজাল মানুষের মনের মধ্যে ভেজালটা থামালে খাদ্য ভেজাল থামবে। তুমি খাদ্য ভেজাল থামাইলে অন্য ভেজাল থামবে, এটা মনে হয় একটু বেশি হয়ে গেল। ফলে আসল দরকার মনের ভিতরে ভেজালটাকে থামাও, তাহলেই দেখবা তোমার খাদ্য ভেজাল বন্ধ হবে, অন্য ভেজালও বন্ধ হবে। তো সেই জন্যই নৈতিকতা স্খলন আর মনের ভেজাল দূর করার এটা ওতপ্রোতভাবে জড়িত আছে। আমি যাই হোক শেষ করি কথাটা দিয়ে যে আমাদের সামষ্টিক উদ্যোগের যে গবেষণা যেটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে সেইটাকে মানে ওই থিসিস টিসিস ইত্যাদি সেগুলো তো হয়েছেই, পিএইচডি থিসিস হোক আর জার্নাল আর্টিকেল হোক সেগুলো তো হয়েছে, কিন্তু সেগুলোর থেকে আমার যেটা আমরা যারা আমাদের আপনার দাউদকান্দিতে বেড়াইতে যে ফলাফল দেখে উদ্বেলিত হয়েছে, পিছনের ইতিহাসটাকে আমার ওইটার ভিত্তিতে অভিজ্ঞতাগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট নিয়ে আসা দরকার, যাতে করে ইমপ্লিমেন্টেশনটা গাইডেন্স হয়। আমার মনে হয় যে আমাদের আপনার সঙ্গে পরে এটা নিয়ে কথা বলবো, আমরা নিজেদের ভিতরে আলোচনাও করেছি। আমার এই জায়গাটায় লিপিবদ্ধ করার দরকার। এই জন্য আমি একটা গবেষণার প্রস্তাবও দিয়েছিলাম যে আমাদের বিসেফ এর সহযোগী বন্ধুদের কাছে, আমাদের এই ক্ষমতা আছেই, আমরা করতেই পারি সেটা। বিসেফ এর বন্ধুদেরকে বলেছিলাম যে যে এই যে বিভিন্ন প্রকল্পে যে সমস্ত জায়গাতে আপনার বর্তমানে কাজগুলো চলছে সেই সমস্ত জায়গা থেকে আমার মানে কমন লার্নিংটা কি আছে সেইটা একটু দরকার আপনার। মানে আমি থিসিস পেপারের কথা ওমরটা বলছি না, আমার দরকার হলো আমি ইমপ্লিমেন্টেশনের কথা দিয়ে চিন্তা করতেছি যে আমি ওইখান থেকে আসলে ইমপ্লিমেন্টেশনের পথটাকে সহযোগীকরণ করতে পারি কতভাবে, সেটা নিয়ে একটু করা দরকার।
তো আমি আবার আমার যাওয়া দরকার, আসলে নাতনিদের দেখতে যাব। ফলে আমার কথা এখানে বলে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সবার অবগতির জন্য আমাদের চেয়ারম্যান স্যার আজকে নায়াগ্রা ফল দেখতে যাচ্ছেন ওনার নাতিদেরকে নায়াগ্রা নিয়ে। ফল দেখতে যাচ্ছি না, আপনার নায়াগ্রা ফলসের থেকেও আমি কথাটা বলি, নায়াগ্রা ফলসের থেকেও নায়াগ্রা ফলসে আরো বেশি আকর্ষণীয় জিনিস আছে আমার জন্য, আমার বউ আছে, সেইটা আচ্ছা, দেখতে যাবো, নায়াগ্রা ফল দেখতে না। স্যার নাতিদের সাথে দেখা করতে যাবেন। বাট স্যার যে কথাগুলো বলেছেন তার যে জায়গাটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে যে আমরা R&D যখন বলি তখন ডেভেলপমেন্টের সাথে একটা রিসার্চ এর কথা জুড়ে দেই, কিন্তু যেটা হওয়া উচিত আসলে যে আমাদের এই যে ডেভেলপমেন্টে একটা গবেষণা, এবং এই গবেষণার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে এই গবেষণার মধ্য দিয়ে আমরা কতটা উন্নয়ন করতে পারলাম সেটি। আবার একই বিষয় নিয়ে আমাদের রেজাউল করিম সিদ্দিকী যে কথাটি বলেছেন সেটি হচ্ছে প্রকল্পে কত ব্যয় করব সেটার সাথে যে জিনিসটি দেখা দরকার সেটি হচ্ছে যে সেখান থেকে কত আয় হবে এবং কত মানুষ সেটা লাভবান হবে, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সাথে উনি বলেছেন যে আমাদের যেটি দেখা দরকার সেটি হচ্ছে যে ভৌত অবকাঠামোর সাথে সাথে যেটি দেখা দরকার যে রাষ্ট্রের দর্শন এবং আমাদের সরকারের দর্শন এবং প্রকল্পের যে দর্শন, এগুলোকে কিভাবে আমরা একই সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সবগুলোকে অ্যাড্রেস করতে পারি, সেটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা যে কোনো গুড প্র্যাকটিসকে সম্প্রসারণের কথা বলবো, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেজাউল করিম সিদ্দিকী, আপনার যদি কোনো লাস্ট মিনিট কমেন্ট থাকে। আমার একটা লাস্ট মিনিট কমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমি কমিউনিটি এন্টারপ্রাইজের একটা খুব ভালো জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমাদের দেখেন একটি গ্রামের, একটি বিলের বা একটা জলাভূমির চারপাশের গ্রাম যে কয়টা আছে তারা সকলেই কিন্তু একটি কমিউনিটি এন্টারপ্রাইজের মধ্যে যুক্ত হয়েছে। সেটা যেখানেই আমরা যাই সেখানে দেখতে পেয়েছি। কিন্তু প্রত্যেকটি গ্রামে দেখেন মানুষের ভিতরে বিভাজনের কত সূত্র। আমি বাড়ির পাশে একদম 100 মিটারের ভিতরে 3টা মসজিদ দেখেছি। আপনি যদি এভাবে দেখেন যে আমাদের বিভাজনের সূত্র, আমরা বাজারটা পর্যন্ত মানে একদম খুব কাছাকাছি 3টা বাজার করে ফেলি। আমাদের ভেতরে কারো কারো মুখ দেখে দেখি বন্ধ, মানে আমি যদি এভাবে বলি। কিন্তু আমরা এই কমিউনিটি এন্টারপ্রাইজে যখন নাকি এই মানে প্লাবন হইতে মাছ চাষ করেন আর এই সমস্ত ক্ষেত্রে করেন, আমরা কিন্তু সকলে এক। আমি এই কথাটা বলি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আমার জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই, আমি আমার এলাকার কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে চাই, তাহলে এটাও কিন্তু একটা বড় বড় মানে কি বলে এক্সাম্পল। এবং এই এক্সাম্পলের মধ্য দিয়ে আপনার এম্পাওয়ারিং ক্যাপাসিটি বাড়বে। আপনি মানুষের কাছ থেকে, জনপ্রতিনিধির কাছ থেকে, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কাজ আদায় করার সক্ষমতা আপনার বাড়বে। এটা কিন্তু এই যে নাগরিকের যে ক্ষমতা বাড়লো, নাগরিকের যে অধিকার বোধ বাড়লো, এটাই কিন্তু একটি দেশের উন্নয়নের বেসিক জিনিস। আপনি সরকারি কর্মকর্তা যে আমাকে দান করছেন না, তারা যে উন্নয়নটা করবেন, কাজটা করবেন আমার অধিকার হিসেবে, এটাও তো মানুষ জানেন না। তো আমি এটা মনে করি যে এই ধরনের কমিউনিটি এন্টারপ্রাইজ আসলে গুণগতভাবে অনেক দিকে আমাদেরকে কি করতে পারে। আমি মনে করি এটা হচ্ছে 2021 সাল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। যদি এভাবে বলি, স্বাধীনতার 50 বছর হয়ে গেছে। স্বাধীনতার পরে আমরা কি দিলাম জাতিকে, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বলছি, যদি এভাবেই চিন্তা করি তাহলে এটা আমাদের গুড উপহার হতে পারে। এই জিনিসগুলো হতে পারে আমাদের জনগণের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের দর্শনের জন্য বড় উপহার। যে উপহারটি আসলে আমরা আমাদের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা উদযাপন করতে পারি। আমরা এই উপহারটি আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা মানুষকে দিতে পারি। আমি এই পারসেপশনটাকে মাথায় রেখে আমার কথাটাকে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকী, এবং আজকে আমাদের সাথে যারা উপস্থিত ছিলেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের যারা অতিথি ছিলেন তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ এই কয়টি লোক আমাকে প্রথম থেকে আমাকে সর্বসময় উদ্দীপনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে। আমাদের দর্শকদের কিছু কিছু কমেন্টে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের অনেকের কাছেই আমাদের এই যে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচটি এখনো পরিষ্কার না। আপনাদেরকে অনুরোধ করব যে আমি আমার সভাপতির অনুমতি নিয়ে যেটা করব, বিসাইফের যে ওয়েবসাইটে আমরা
কিছু আমাদের যে ফেসবুক অ্যাড্রেস আছে সেখানে আমরা এই কমিউনিটি এন্টারপ্রাইজের উপরে যেসব ডকুমেন্টারি গুলো আমাদের রেজাউল করিম সিদ্দিকী এবং অন্যরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করেছেন সেগুলোর কয়েকটি ভিডিও আমরা এখানে আপলোড করব। দয়া করে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে আপনাদের অনেকগুলো প্রশ্ন আপনাদের নিজেদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সবশেষ কথা হচ্ছে যে এই কমিউনিটি এন্টারপ্রাইজের একটি বড় বিষয় বৈশিষ্ট্য হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যে কথাটি রেজাউল করিম সিদ্দিকী বলেছেন যে আমরা প্রথম থেকে চেষ্টা করেছি প্রতিনিয়ত যেই ডাইনামিক্স গুলো তৈরি হয় কমিউনিটিতে, প্রত্যেকটি ডাইনামিক্স কে অ্যাড্রেস কিভাবে করা যাবে, সামনের দিকে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেই জন্য প্রস্তুতি নেওয়া। সুতরাং খুব স্ট্যাটিক কোনো একটা মডেল দিয়ে বা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে কমিউনিটি এন্টারপ্রাইজ এগোবে না, এই কারণে যে কমিউনিটি একটা ডাইনামিক ফোর্স। সুতরাং আমাদেরকে কমিউনিটিকে নিয়ে যদি কাজ করতে হয় তাহলে সেখানে প্রোগ্রাম বলি প্রজেক্ট বলি তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে এবং সেটাকে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। আবার একই সাথে সবার জন্য সব কমিউনিটির মানুষের দর্শন চিন্তা চেতনা যেহেতু এক নয়, সবার জন্য একরকম ট্রেনিং বা প্রশিক্ষণ এই ব্যাপারে কাজ করবে না। সুতরাং আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে সরকার বা কর্তৃপক্ষ যারা এটাকে সম্প্রসারণের কথা চিন্তা করছেন আমরা তাদেরকে অনুরোধ করব যেন তারা এই দর্শনকে মাথায় রাখেন এবং এই ফ্লেক্সিবিলিটির বিষয়গুলোকে মাথায় রেখে, এবং শেষ কথা যেটি রেজাউল করিম সিদ্দিকী বলেছেন যে অনৈক্যের অনেক সূত্র আছে কিন্তু ঐক্যের কোন সূত্রের প্রয়োজন না, একটা ঐক্যটাই হচ্ছে একটা সূত্র যেখানে আমাদের সবাইকে আমরা একত্রিত করতে পারি। বিশেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যে শতবর্ষ পালন করছি, এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের এই সরকারের যে নিরাপদ খাদ্য আন্দোলনটাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করব, সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।